জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে মঙ্গলবার বৈঠক করেছেন একাধিক বিশ্ব নেতা। এদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানোম, চিলির সাবেক প্রেসিডেন্ট ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক অংশগ্রহণ এবং অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস ডিজিটাল স্বাস্থ্যসেবা, গর্ভকালীন মাতৃস্বাস্থ্যের জন্য ঋণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে সাশ্রয়ী ওষুধ উৎপাদনের ওপর গুরুত্ব দেন। তিনি রানীকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানান। ডব্লিউএইচওর মহাপরিচালকের সঙ্গে বৈঠকে তারা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাপরিচালক ডক্টর গোজি আকোনজো ইউএলআর সঙ্গে বৈঠকে কামনা করেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন প্রয়োজন। তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে কার্যকর সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান। ডব্লিউটিওর প্রধান বাংলাদেশের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সংস্থাটিকে সংস্কার করতে হবে এবং এর জন্য তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব প্রত্যাশা করেন। বৈঠকে ডব্লিউটিও সংস্কার, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, এখনই চ্যালেঞ্জ মোকাবেলার সময় এবং বাংলাদেশ অর্থবহ পরিবর্তনে প্রস্তুত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি ও সরকারের গত ১৪ মাসের কার্যক্রম তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, নির্বাচন বিষয়ে বিশ্ববাসীকে জানানো হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা গুম, খুন ও মিথ্যা মামলার রাজনীতি করেছে। এখন জনগণের কাছে তাদের অবস্থান নাজুক। প্রেস সচিব আরও জানান, জিওপলিটিক্যাল ইস্যু এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো জাতিসংঘে বক্তব্যে স্থান পাবে। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না। গভর্নমেন্ট গত 14 মাস ধরে কি কি কাজ করলো, কি কি রিফর্মের কাজ করেছে, বাংলাদেশের যে গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। আর এ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আছেন সহকর্মী এস.এম. সোলাইমান। আজ প্রধান উপদেষ্টার কি কি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে? এখন এখানে আসলে মঙ্গলবার রাত আজ জাতিসংঘের ৮০তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং বিশ্ব নেতাদের প্রায় ১৪০ জন বিশ্ব নেতা অর্থাৎ সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যে এই ৮০তম বর্ষ আজকে পূর্তি করলো এবং প্রথা অনুযায়ী স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বক্তব্য দিয়েছেন। শুরুতেই স্বাগতিক বক্তব্যের পরেই মহাসচিবের স্বাগতিক বক্তব্যের পরেই তিনি বক্তব্য দিয়েছেন, প্রায় ঘন্টা ব্যাপী তিনি বক্তব্য দিয়েছেন এবং আপনি যেমনটা বলছেন যে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ওনার ৬ জন যে উপদেষ্টা পরিষদ রয়েছেন ওনার ভ্রমণে ওনার সফর সঙ্গী হিসেবে তারাও ছিলেন এবং এরপরে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেছেন। তবে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের সাথে তার যে বৈঠক হয়েছে সেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী নির্বাচনে বাংলাদেশের যে সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, কারণ অস্ট্রেলিয়ার নির্বাচন পদ্ধতিটা বা বাংলাদেশে খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং কোনো বিতর্কিত নির্বাচন যেন না হয় সে বিষয়ে সার্বিক সহায়তা চাওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সার্বিক লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সেটা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে
সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস ব্যক্ত করেছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা আজকেই মার্কিন প্রেসিডেন্টের দেয়া রাষ্ট্রপ্রধানদের দেয়া সৌজন্যে নৈশভোজে অংশ নিয়েছেন রাতে, এবং তিনি এখানকার নিউ ইয়র্ক পাবলিক রেডিও অর্থাৎ প্রায় 55 বছর আগের এখানকার একটা জনপ্রিয় রেডিও স্টেশনকে তিনি আজকে সাক্ষাৎকার দিবেন, এবং বাংলাদেশের নির্বাচন গত 14 মাসে তার সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন, এবং বিশ্বব্যাপী যে ওপেন যে গত ফেসিস এবং বিভিন্ন গত সরকারের যে বিভিন্ন বিচার হচ্ছে সে বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন, এবং আগামী নির্বাচনের তরুণদের, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তারুণ্যের জয় এবং আগামী নির্বাচনের টোটাল বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তেমনি ভাবে আপনি যেমনটা বলেছেন যে শফিকুল আলম প্রেস সচিব, তিনি বলেছেন যে 26 সেপ্টেম্বর তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলবেন, এবং আগামীকাল বুধবার তিনি দক্ষিণ এশিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি একাধিক বৈঠক রয়েছে। কিছু বৈঠক আসলে নির্ধারিত, কিছু অনির্ধারিত রয়েছে। তার মধ্যে নির্ধারিত একটি বৈঠক আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে পাকিস্তানের সরকার প্রধানের সাথে তিনি বৈঠক করবেন, এবং এছাড়াও তিনি দক্ষিণ এশিয়াভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধান এবং বিভিন্ন এনজিও প্রধানদের সাথে তিনি বৈঠক করবেন। এবং তিনি একটা বিষয় বলেছেন, আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানের সাথে তিনি যে কথা বলেছেন, তিনি বলছেন যে বাংলাদেশের যে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে সেটা ফেরত আনার জন্য সার্বিক তিনি সহায়তা চেয়েছেন, এবং তিনি বলেছেন যে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, সম্ভাব্য বলতে কোনো শব্দ নেই, নির্বাচন হবে এবং এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নতুন নির্বাচিত সরকারের কে ক্ষমতা দিয়ে তিনি তার যে কাজে তিনি কমফোর্ট ফিল করেন, যে তিনি তার যে সামাজিক ব্যবসা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি তার আগের কাজে ফিরে যাবেন। তিনি আর রাষ্ট্র ক্ষমতায় বেশি দিন সময় নিতে চান না। এই ছিল এখানকার আসলে সর্বশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM সোলাইমান। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় পুরস্কৃত হচ্ছে হামাস। তারা বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ অধিবেশনে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। 56 মিনিটের দীর্ঘ ভাষণে ইরানকে বিশ্ব সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন ট্রাম্প। এদিকে অধিবেশনের উদ্বোধনী ভাষণে গাজা, ইউক্রেন ও সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। বাইডেনের প্রশাসনের সমালোচনা দিয়ে জাতিসংঘে ভাষণ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় বিরোধিতা করেন তিনি। সবাই জানে আমি গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছি। দুর্ভাগ্যবশত হামাস বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবুও ফিলিস্তিনিকে একতরফা স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতে পুরস্কৃত হচ্ছে হামাস। যারা হামাসকে এত কিছু দিচ্ছে তাদের বলছি, হামাসকে বলুন সব জিম্মিদের মুক্তি দিতে। তিনি মন্তব্য করেন, বিশ্বব্যাপী সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান, তাদের কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া হবে না। ভাষণে 7টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প, বলেন সংঘাত বন্ধে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। আর জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে মন্তব্য করেছেন তিনি। আমার মতে জলবায়ু পরিবর্তনকে নিয়ে কাজ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। কার্বন ফুটপ্রিন্ট নিয়ে যে পরিশ্রম করা হচ্ছে তা আসলে অর্থহীন। যুক্তরাষ্ট্রে এখনো উগ্র পরিবেশবাদী আছে, তারা চায় সব কারখানা বন্ধ হোক। এর আগে 80তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গাজায় নৃশংসতা চলছে প্রায় 2 বছর ধরে। সেখানে মানবিক নীতিও উপেক্ষা করা হচ্ছে। এত মৃত্যু আর ধ্বংস আগে কখনো দেখিনি। ইউক্রেনেও মানুষ মেরে ফেলা হচ্ছে। সুদানেও হামলা আর ক্ষুধায় নিরীহ মানুষ মারা যাচ্ছে। এইসব যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। পরে বৈশ্বিক অপরাধ ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত। আমি যে বিষয়টি প্রথমে জানতে চাচ্ছি যে জাতিসংঘ সাধারণ পরিষদে সাধারণ পরিষদের ট্রাম্পের বক্তব্যের কি মূল্যায়ন আপনি করছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প আসলে জাতিসংঘের সাধারণ পরিষদে যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি বিশ্ব রাজনীতিকে আসলে তিনি তার নিজের মতো করে যেভাবে দেখতে চাচ্ছেন, সেই পুরো বিষয়গুলোই যেন তার বক্তব্যের মধ্যে চলে আসছে। এখানে তার বক্তব্যের মধ্যে ইসরায়েল হামাসের মতো বিষয়গুলো, গাজার বিষয়গুলো, ইউক্রেনের বিষয়গুলো সহ তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে অভিযুক্ত হওয়ার পরে তার যে চিন্তা ভাবনাগুলো আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের নিরিখে যে বিষয়গুলোকে ভাবছেন, সেইগুলোই আসলে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এইখানে তিনি অনেকটা ডিফেন্ড করার চেষ্টা করেছেন। আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা দেখেছি যে এখানে ইসরায়েলের সাথে তার যে বিশেষ সখ্য রয়েছে, ইউরোপিয়ান দেশগুলোর সাথে তার যে এক ধরনের বিভেদ রয়েছে, বিশেষ করে আমাদের এশিয়ার মধ্যে চায়না এবং ইন্ডিয়া নিয়ে যে তার ভূমিকা রয়েছে, সমস্ত ভূমিকা থেকে এবং একটা জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব বাস্তবতায় অনেকটাই আইসোলেটেড হয়ে পড়ছে, একঘরে হয়ে পড়ছে। এই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মূলত তার অবস্থানটাকে তুলে ধরার প্রচেষ্টা হিসেবেই জাতিসংঘ সাধারণ পরিষদে তার এই বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং ধারণা করা যায় যে এর মধ্য দিয়ে তিনি বিশ্বে কি পুরনো মিত্রদের সাথে নতুন করে তার এই বক্তব্যের মধ্য দিয়ে সম্পর্ক কি ঝালাই করতে পারবেন, নাকি নতুন কোনো মিত্রের সন্ধান করবেন। এবং এর মধ্য দিয়ে ট্রাম্পের যে অবস্থানটি রয়েছে, সেই অবস্থানটিকে তিনি কতটুকু জানান দিতে পারবেন কিংবা তিনি জানান দিতে পারবেন কিনা, তার এই বক্তব্যের পরবর্তী সময় আমাদের দেখতে হবে আন্তর্জাতিক রাজনৈতিক যে অবস্থা যেটি রয়েছে, সেই অবস্থার নিরিখে বিশ্বের বিভিন্ন দেশ যারা আছে তারা কিভাবে রিয়েক্ট করে, সেগুলোকে একটু দেখার প্রয়োজন রয়েছে। এবারের অধিবেশনে গাজা যুদ্ধ বন্ধে কি ভূমিকা রাখতে পারে কোনো? আমার কাছে মনে হয় না যে গাজা যুদ্ধ বন্ধে কোনো ভূমিকা রাখতে পারে, কেননা গাজায় যুদ্ধ যেটি চলছে 2 বছর, এই তো আগামী অক্টোবরে 8 তারিখে হয়ে যাবে, কয়েকদিন কম আছে 2 বছর পর। এবং আমরা যেটা দেখেছি যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি দ্বিতীয় অধিবেশন জাতিসংঘ সাধারণ পরিষদ। এই যুদ্ধটি শুরু হওয়ার পরপরই বিভিন্ন রকম আন্তর্জাতিক প্রচেষ্টাকে আসলে পাশ কাটিয়ে ইসরায়েল যেভাবে গাজাতে এক ধরনের ধ্বংসযজ্ঞ সাধন করেছে, গত বছরও জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা ইস্যু নিয়ে আলোচিত হয়ে পরে এবছর যখন সাধারণ পরিষদ অধিবেশন চলছে, ঠিক এমন সময় কিন্তু ইসরায়েল বা এই সময়ের আগে ইসরায়েল গাজাকে এক রকমের ধ্বংসাবশেষে পরিণত করেছে এবং ইসরায়েলের এই তৎপরতা এখনো চলমান রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে যেটি ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক এত নিন্দা, এত প্রতিবাদ, এত কিছু সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে তিনি গাজা যুদ্ধ যেটি চলছে, ইসরায়েল যেটি চালাচ্ছে, ইসরায়েলের আরো অস্ত্র দরকার এবং সেই ক্ষেত্রে তিনি $60 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সরবরাহ ইসরায়েলকে করবেন বলে ঘোষণা দিয়েছেন। যার মধ্য দিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে অনেক ধরনের প্রভোকেশন দেয়া, যে গাজা দিয়ে তার যে পরিকল্পনাটি রয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে, সেই পরিকল্পনা থেকে যেন তারা প্রসিড করছে, যেটির সাথে সারা বিশ্বের কোনো দেশই এক নয়। এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্তত 8টি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ইউরোপের অন্তত 8টি দেশ সহ 10-12টি দেশ কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্য দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা দাঁড়ালো প্রায় 3/4। সুতরাং আমরা যেটি দেখতে পাচ্ছি যে গাজা যুদ্ধ একতরফা ভাবে যেন ইসরায়েলের একটি যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এর মধ্য দিয়ে আমরা ভাবতে পারি না যে জাতিসংঘ সাধারণ পরিষদ কেমন কোন ভূমিকা পালন করতে পারবে, কেননা সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে গাজা যুদ্ধকে একটু প্রশমিত করা, সেই ধরনের কোনো চেষ্টা আমরা দেখিনি। সুতরাং গাজা নিয়ে যা চলছে সেটাই চলতে থাকবে এবং এখানে আন্তর্জাতিক যে প্রচেষ্টা যেটি রয়েছে সেটি আমার কতটুকু সফল হবে সেটি বোঝা খুব কঠিন বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। জাতিসংঘ অধিবেশন নিয়ে আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলমের সঙ্গে।
ভারতের দৈনিক এই সময় পত্রিকাকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। বলা হয়, বিএনপি মহাসচিবের যে সাক্ষাৎকার ভারতীয় পত্রিকা প্রকাশ করেছে তা ভুল ও বিভ্রান্তিকর। মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছে তিনি এমন কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাও বিভ্রান্তিকর। এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে ফেরাতে চাইলে বিএনপি বিপদে পড়বে, তাই এই সিদ্ধান্ত থেকে দলটিকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতীয় সংবাদ মাধ্যমে মির্জা ফখরুলের মন্তব্য ঘিরে একথা বলেন নাহিদ। এছাড়া নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিও তার। সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে নাহিদ জানান, তারা শাপলা প্রতীকের ব্যাপারে এখনো অনড় অবস্থানে। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। আওয়ামী লীগ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় নাহিদকে। জবাবে পুনর্বাসনের চেষ্টা থেকে বিএনপির সরে আসা উচিত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি, আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থায় সরকারি কর্মকর্তাদের ব্যর্থতা দেখছে এনসিপি। দায়ীদের শনাক্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবিও জানান নাহিদ। যে ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে, সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই ঘটনা ঘটতে পেরেছিল। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় বিক্ষোভ করে এনসিপি। সন্ধ্যায় শাহবাগে মিছিলে অংশ নেন কর্মী সমর্থকরা। এছাড়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানেও হয়েছে বিক্ষোভ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকসু নির্বাচন 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রার্থী ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 12 থেকে 18 অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় 1 দিন বাড়ানো হয়েছে, তবে তফসিলের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। সকাল 9:30 থেকে চাকসু ভবন নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে চলে কার্যক্রম। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছে 931 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের 26টি পদের বিপরীতে জমা দিয়েছেন 429 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 23 জন ও জিএস পদে 21 জন সহ প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা 410 জন। যাচাই বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার 19 জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন। মূল আন্দোলন পোষ্য কোটা বহালের দাবি থেকে সরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এখন তাদের একমাত্র দাবি শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সংকট নিরসনে কাজ করছেন তারা। এদিকে ডাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় ভাটা পড়েছে প্রচারণায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পোষ্য কোটা দাবিতে চলা আন্দোলনের 3য় দিনে এসে সেই দাবি থেকে সরে এসেছেন তারা। যখনই এটা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে তখন আর ওসব বিষয় নিয়ে আমরা ভাবছি না। এটাই আমাদের মুখ্য বিষয় এখন।
আন্দোলনকারীরা বলছেন শিক্ষক লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে কর্মসূচি প্রত্যাহার করবেন তারা। আমরা বরাবর বলেছি আমরা যত আন্দোলন সংগ্রামের মধ্যেই থাকি রাকসু নির্বাচনে আমাদের পূর্ণ সহযোগিতা থাকে। আমাদের দাবির সঙ্গে রাকসু নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই। এদিকে আন্দোলন ও দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। এতে ফিকে হয়ে গেছে রাকসু নির্বাচনের প্রচারণা। আমি তো নির্বাচন নিয়ে খুবই শঙ্কিত, কারণ সাধারণ স্টুডেন্ট তো বের হয়ে যাইতেছে। একটা রাকসু বানচালের একটা ষড়যন্ত্র ছিল, একটা পাতানো ফাঁদ। সেই ফাঁদের মধ্যে আমাদের অনেক শিক্ষার্থীরা পাও দিয়েছেন। স্টুডেন্টরা চলে যাচ্ছে, এখন তার কিছু করার নেই, এত বড় ছুটি। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এর ব্যত্যয় হলে পদ ছাড়তেও রাজি আছেন কর্মকর্তারা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পোষ্য কোটা বহালের দাবি থেকে সরে এসেছে। তাদের এখন একটাই দাবি, শিক্ষার্থীদের যারা লাঞ্ছনা করেছে তাদের শিক্ষার্থীদের শাস্তি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? দেখেন, গতকালকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের একটি বৈঠক হয়েছে এবং সেইখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে শিক্ষক লাঞ্ছিত বা যারা লাঞ্ছনাকারী ছিল তাদেরকে চিহ্নিতকরণ সহ একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়েছে এবং একটি কমিশন গঠন করা হয়েছে। সেই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের বিষয় নিয়েও তারা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে এই মর্মে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যেই ইস্যুটিকে কেন্দ্র করে মূলত রাকসু নির্বাচন পেছানো হয়েছে, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শান্ত পরিবেশ সেটা অশান্ত হয়ে উঠেছিল, সেটি একটি কারণ ছিল পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা। শিক্ষার্থীরা বলছিল পোষ্য কোটা এবং কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক তারা বলছিলেন প্রাতিষ্ঠানিক সুবিধা এবং তারা বলছিলেন যে অন্যান্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু এই প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রয়েছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি বহাল থাকবে। এই গ্রাউন্ডেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন। ঠিক এখন আমরা দেখেছি গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখানে যে শিক্ষক প্রতিনিধি রয়েছেন, সেই সাথে এখানে কর্মকর্তাদের যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের এখন মুখ্য আন্দোলন ঠিক পোষ্য কোটা নয়, তাদের এখন তারা যেটি চাচ্ছেন যে শিক্ষার্থী দ্বারা যে শিক্ষক এবং কর্মকর্তা লাঞ্ছিত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং সেই সাথে সেই শিক্ষার্থীদের আইনের আওতায় নিয়ে আসা হলেই তারা তাদের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি রয়েছে সেটি প্রত্যাহার করবেন এবং তারা রাকসু নির্বাচনে তারা সহায়তা করবেন। এবং এই রাকসু নির্বাচনে মূলত তাদের জন্য আটকে আছে একটি প্রধান বাধা, কেননা রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে গেলে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে এর যে সহযোগী যারা থাকবেন তারা কিন্তু এই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক তারাই কাজ করবেন। এই কারণেই মূলত তাদের জন্যই বলা যেতে পারে যে রাকসু নির্বাচনটি থমকিয়ে গেছে এবং আগামী 16 অক্টোবর সেটি নির্ধারণ করা হয়েছে। এবং নির্বাচন কমিশন যে বিষয়টি বলছিলেন, নির্বাচন কমিশন বলছেন যে তাদের নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই এবং তাদের সকল প্রস্তুতি কিন্তু এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র এই সিদ্ধান্ত এবং এই যে পোষ্য কোটা পূর্ণবহাল হবে না, এখানে তাদের যে আন্দোলন প্রত্যাহার হবে, এই বিষয়গুলো প্রশাসন দেখছে এবং এটা প্রশাসনিক বিষয়। প্রশাসন যখনই পরিস্থিতি শান্ত করবেন বা পরিস্থিতিতে তারা উদ্ভূত পরিস্থিতির যে সংকট রয়েছে এই সংকট নিরসন করতে পারবেন, ঠিক তখনই কিন্তু তারা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে। এখানে নির্বাচন কমিশন, রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে তাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি নেই। প্রশাসন এই উদ্ভূত সংকট নিরসন করতে পারলে রাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ আগামী যে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে বা যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেই তারিখেই সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব, এটিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে নির্বাচন কমিশন ঠিক যখন তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন, এখানে কর্মকর্তা কর্মচারী যারা এখানে 4র্থ দিনের মতো আন্দোলন করছেন তারা বলছিলেন যে তারা কোনো আশ্বাসে আশ্বস্ত নয়। তারা যখন এই যে প্রশাসন যেটি বলেছেন সেটি যখন দৃশ্যমান হবে এবং তাদের কর্মসূচি তারা দেখতে পারবেন এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, ঠিক তখনই তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা প্রত্যাহার করবেন এবং তারা তাদের কর্মে ফিরে যাবেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নিয়েই ছিল সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ইফটিজিং এর প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সভার প্রতিনিধি রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় রুবেল সহ আহত হয়েছেন 3 জন। মঙ্গলবার বিকেলে নবীনগর চন্দ্রা মহাসড়কের কেপিজি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। সড়ক সংস্কার নিয়ে খবর সংগ্রহের জন্য ওই এলাকায় যান রুবেল আহমেদ ও তার ভিডিওগ্রাফার। এ সময় কয়েকজন বখাটে 2 তরুণীকে উত্ত্যক্ত করছিলেন, তাদের বাধা দেন রুবেল।
এর কিছুক্ষণ পর বখাটেরা অন্তত 20 থেকে 25 জনের একটি দল নিয়ে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরা এই হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ। অ্যাডিটিভ প্রযুক্তি বা 3D প্রিন্টিং এর মাধ্যমে সহজে, দ্রুত ও কম খরচে নিখুঁত যন্ত্রপাতি তৈরিতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন রুশ বিজ্ঞানীরা। চিকিৎসা বিজ্ঞানেও এই প্রযুক্তি আমূল পরিবর্তনের আভাস দিচ্ছে। রুশ পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম পারমাণবিক খাতে এই প্রযুক্তি ব্যবহার করে এর কার্যকারিতা প্রমাণ করেছে। বাংলাদেশেও এই প্রযুক্তির প্রচলন নিয়ে আলোচনা চলছে। মস্কো সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলকে একথা জানান সংস্থাটির কর্মকর্তারা। কম্পিউটার নিয়ন্ত্রিত এই 3D প্রিন্টারটি দিয়ে তৈরি হচ্ছে মহাকাশযানের যন্ত্রাংশ। টাইটেনিয়াম দিয়ে অতি নিখুঁতভাবে তৈরি হচ্ছে রকেটের এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশটি। এভাবে ছোট বড় মাঝারি নানা জটিল যন্ত্রপাতি নিমিষেই তৈরি হয়ে যায় 3D প্রিন্টারে। কম্পিউটার নিয়ন্ত্রিত বলে হেরফের হওয়ার কোনো সুযোগই থাকছে না। তাই জটিল ও কাস্টমাইজড যন্ত্রাংশ তৈরিতে প্রচলিত পদ্ধতির তুলনায় অ্যাডিটিভ প্রযুক্তি খুবই কার্যকর। উপাদানে অপচয় কমিয়ে খরচ ও সময় বাঁচিয়ে জটিল সব যন্ত্রাংশ তৈরির দারুণ এক প্রযুক্তি 3D প্রিন্টিং। রাশিয়ায় ব্যবহৃত অ্যাডিটিভ প্রযুক্তির মূল উপাদান স্টেনলেস স্টিল, টাইটানিয়াম মিশ্র ধাতু, নিকেল ভিত্তিক সুপার অ্যালয় ও অ্যালুমিনিয়াম মিশ্র ধাতু, যা বাংলাদেশের শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন ব্লেড, পাম্পের যন্ত্রাংশ তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। অ্যাডিটিভ প্রযুক্তিতে ডিজাইন থেকে সরাসরি ও দ্রুত যন্ত্রপাতি তৈরি করা যায়, যা উৎপাদন সময় অনেক কমিয়ে আনে। পারমাণবিক শক্তিসহ বিভিন্ন খাতে এই প্রযুক্তি উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য ও জটিল যন্ত্রাংশ দ্রুত সরবরাহ করতে পারে বলে জানান রোসাটমের প্রকৌশলীরা। বিশেষ করে চিকিৎসায় জটিল অস্ত্রোপচারে সফলতা ও নিরাপত্তার হার অনেক বাড়ানো সম্ভব বলছেন তারা। এই প্রিন্টার ব্যবহার করে এভিয়েশন ও মহাকাশ খাতের বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি পারমাণবিক ও সাধারণ শিল্পের বিভিন্ন যন্ত্র বানানো হয়। রোসাটম তা সফলতার সঙ্গে করে যাচ্ছে। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি পারমাণবিক শক্তি খাতের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান রুশ প্রযুক্তিবিদরা। এতে করে কমবে আমদানি নির্ভরতা। এছাড়া রুশ সহযোগিতায় দেশের তরুণদের এই প্রযুক্তির উপর প্রশিক্ষণের সুযোগ দেখছেন মস্কোর প্রকৌশলীরা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী চাপ সামলাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে। চলবে সকাল 6:40 থেকে রাত 10:10 পর্যন্ত। এছাড়া 6 মিনিটের পরিবর্তে 4 মিনিট পরপর ছাড়বে মেট্রো রেল। আগামী মাস থেকে বাড়তি সেবা চালু হবে বলে জানান ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ। এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। উত্তরা মতিঝিল উত্তরা রুটে দিনে 237টি ট্রিপ দেয় মেট্রো রেল। যাতায়াত করে 4,20,000 যাত্রী। সারাদিনই থাকে ব্যাপক ভিড়। মেয়েদের বগির সংখ্যা একটু বাড়লে আমাদের জন্য অনেক ভালো হয়, কারণ মেয়ে যাত্রীর যে বগিটা ওখানে অনেক চাপাচাপি হয়, আমাদের অনেক সমস্যা হয়। কারণ এই ক্ষেত্রে সময়টা যদি বাড়ে তাহলে যারা অফিসগামী মানুষ আছে, চাকরিজীবী আছে, তাদের ক্ষেত্রে জিনিসটা আরো ভালো হবে, তারা সঠিক সময়ে পৌঁছাতে পারবে। মানুষ অনেক বেশি ভিড় হয়ে যায়, আর এই ভিড় হওয়ার কারণে আমাদেরও একটা ভোগান্তিতে পড়তে হয়। মেট্রো রেলের বগি যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা হেল্পফুল অনেক। এখন মেট্রো রেল চলাচল করে 13 সেট। সকাল 7টা থেকে চলে রাত 9টা পর্যন্ত। কিন্তু আগামী মাস থেকে মেট্রো রেল চালু হবে সকাল 6:40-এ আর শেষ ট্রেন 10:10 এজন্য বাড়ছে 7 সেট ট্রেন। যদি 4 থেকে 5 মিনিট ট্রেনের সময়সূচি করে দেয় প্রত্যেকটার মাঝখানে ইন্টারভাল অনুযায়ী, তাহলে মনে হয় এটা সবার জন্যই ভালো হবে। যাত্রী বেশি হওয়ার কারণে উনি নামতে পারে নাই যে জামগুলোতে। আমাদের সময় শর্টগুলোতে যদি আবার ট্রেনগুলো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। 3-4 মিনিট পর করলে মহিলা বাচ্চারা অনেক সময় আসতে দাঁড়ায় যেতে হয়। দেখা গেছে যে মানুষটা কম থাকবে, তখন তারা বেশি যাওয়া আসা করতে পারে। এখন 8 থেকে 10 মিনিট পরপর মেট্রো রেল চলছে। নতুন সূচিতে চলবে 4 মিনিট পরপর। এতে যাত্রী চলাচল করতে পারবে 5 লাখ। আগামী মাসে কোন এক সময় আমরা চিন্তা করতেছি চেঞ্জ করার জন্য। একটু আর্লি স্টেজে চেষ্টা করতেছি। সকালে কিছু স্কুলের সুবিধা হবে। এখন টাইম যেটা আছে
ওর থেকে আধা ঘন্টা আগায় নিতে চেষ্টা করছি। এখন আমি পুরো টাইম টেবিলটা পড়ি নাই। এদিকে স্টুডেন্ট র্যাপিড পাস ভাড়া কমানো এবং সর্বনিম্ন ভাড়া 10 টাকা করার দাবি জানান শিক্ষার্থীরা। ডিসকাউন্ট দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়, ওইটাও আমাদের জন্য আই থিঙ্ক বেনিফিট হবে যে অ্যাটলিস্ট স্টুডেন্ট হিসেবে আমরা একটা ছাড় পাচ্ছি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীর আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের আশেপাশে চলাচলের সতর্কতা জারি করা হয়েছে। সেখান থেকে বের হওয়া গ্যাস মানুষের জন্য খুবই ক্ষতিকর হওয়ায় 100 মিটারের মধ্যে না যেতে বলেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, গুদামের ভেতরে এখনও ক্ষতিকর রাসায়নিক রয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মী হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এই কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 5 জন দগ্ধ হন। এদের মধ্যে শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। কেউ যেন এখানে না আসে বা এরকম 100 মিটারের ভিতরে না ঢুকে। আমরা সিন সিকিউর করেছি, সিন টেপ লাগিয়ে রেখেছি, এর বাইরে দিয়ে যাতে সবাই চলাচল করে। আমাদের যারা কমিটি থাকবেন ওই কমিটির লোকজন বের করবে আসলে এটার কোনো বৈধ কাগজপত্র ছিল কিনা, এর কোনো প্ল্যান ছিল কিনা বা ট্রেড লাইসেন্স ছিল কিনা। ফরিদপুরে চাঁদা না পেয়ে মাসুদুর রহমান লিমন নামের এক যুবদল নেতার নেতৃত্ব 16টি 3 হুইলার গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন চালকেরা। এই সময় বাধা দেয়ায় চালকদেরও মারধর করা হয়। এতে আহত হলে 6 চালককে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে শহরের গোয়ালচামুট এলাকায় ভাঙা রাস্তায় মোড় সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। চালকেরা জানান, জেলা যুব দলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমন মুন্সি স্ট্যান্ড দখল নেওয়ার চেষ্টা করে আসছেন। চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে লিমন সহযোগী শাহিন ও মিন্টু তাদের লোকজন নিয়ে আচমকা হামলা করে এ তাণ্ডব চালায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিষয়টি রাজনৈতিকভাবে হেয় করার জন্য নাম জড়ানো হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত মাসুদুর রহমান লিমন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাড়ায় পাড়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। কিন্তু ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে এবার বেশ পিছিয়ে আছে চট্টগ্রামের মৃৎশিল্পীরা। যে কয়টা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন তা শেষ করতে কাজ করছেন দিন রাত। এরই মধ্যে বেশ কয়েকটি মণ্ডপে বুঝিয়ে দিয়েছেন প্রতিমা। চট্টগ্রামের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চাহিদার কথা মাথায় রেখে রাত দিন পরিশ্রম করছেন তারা। ইতিমধ্যে আদল তৈরি হয়েছে বেশিরভাগ প্রতিমার। চলছে শেষ পর্যায়ের ঘষা মাজার কাজ। দেবী দুর্গাকে বরণ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। সবাই যাতে সুস্থভাবে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, মানে সেফলি থাকতে পারে, এটাই কামনা আমার কাছে। প্রত্যেকেই যাতে ভালো মতো পড়ালেখা করতে পারি এবং পরীক্ষাগুলো যেন একটু ভালো মতো দিতে পারি, এটুকুই চাও। সাম্প্রতিক সময়ে চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কারণে কারিগর সংকটে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। গেল বছর 100-র উপর প্রতিমা তৈরির কাজ করলেও এবার নিয়েছেন 70 প্রতিমা তৈরির কাজ। আর অল্প কয়েকদিন আছে রঙের কাজ চলতেছে, আমাদের কাজের একটু পরিচিতি আর কি জটিল আর কি। বৃষ্টি বাদল আবার চিকুনগুনিয়া এক একজনের এক একটা রোগে সমস্যা হয়ে গেছে, এই জন্য কাজ একজন লোক আমাদের হয়েছে তার তো মানে এখন তুই ব্যথা কমে নেয় আর কি, ওই জন্য কাজে একটু ঘাটতি হয়েছে। দূরের উপজেলার জন্য তৈরি প্রতিমা মণ্ডপগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়েছে এরই মধ্যে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার সুন্দরভাবেই পূজা পালনের আশা তাদের। দূরত্বটা একটা কারণ, আর হচ্ছে ওয়েদারের বিষয়, যার কারণে আমরা আগে ভাগে নিয়ে, আর ওখানে স্টেজের একটা বিষয় থাকে, সেই হিসেবে আমরা আগে নিয়ে মাকে একটু সুন্দর করে সাজসজ্জা সহ যাতে পূজার জন্য প্রস্তুত করতে পারে, এই জন্য আমাদের আগে ভাগে নিয়ে যাওয়া। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত 12টার মধ্যে অনুষ্ঠান শেষ করা সহ নানা নির্দেশনা দিচ্ছেন আয়োজকরা। আমরা আমাদের থানা কমিটির এবং আঞ্চলিক কমিটির সব যে পূজার্থীদেরকে বলেছি প্রত্যেক পূজাতে অবশ্যই যেন সিসি ক্যামেরা স্থাপন করে, প্রত্যেক পুজোতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী যেন স্থাপন করে। চট্টগ্রাম জেলায় এবার 2202টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব, যার মধ্যে চট্টগ্রাম নগরীতে হবে 287টি মণ্ডপে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপের কারণে এবার পুরো বর্ষা জুড়েই দুদিন পরপরই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার বর্ষা দীর্ঘায়িত হচ্ছে বলেও সাধারণ মানুষের ধারণাও সঠিক নয় বলছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হচ্ছে তা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা। বর্ষা কি এবছর একটু বেশি লম্বা হচ্ছে? সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেও টানা বৃষ্টি দেখে এমন প্রশ্ন অনেকেরই। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা দীর্ঘায়িত হয়নি, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মই। আবহাওয়াবিদরা জানান, এবছর বর্ষায় বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে, ফলে মৌসুম জুড়েই প্রতি 2-3 দিন পর পর বৃষ্টি হয়েছে। এখনও সেই প্রবণতা চলছে। ধারাবাহিকভাবে আমরা দেখছি যে বঙ্গোপসাগরে একটা পর একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং এই একটা পর একটা লঘুচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু বর্ষাকালে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত ছিল। হয়তো গ্যাপটা কম ছিল, যে একদিন কি অথবা 2 দিন এরকম গ্যাপ ছিল। প্রকৃতি কিন্তু তার ব্যালেন্স করে, অর্থাৎ আপনি পরপর দেখবেন যে 2-3 বছর তাপমাত্রাটা বেশি থাকবে, বৃষ্টি কম থাকবে, আবার পর থেকে আবার দেখা যাবে 2-3 বছর আবার বৃষ্টিপাত বেশি থাকবে, তাপমাত্রা কমে যাবে। প্রচলিত ধারণার বিপরীতে আবহাওয়াবিদরা বলছেন, বেশি বৃষ্টির জন্য বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করার সুযোগ নেই। জলবায়ুর সময়ভেদে আবহাওয়ার স্বাভাবিক ওঠানামার কারণেই কখনো গরম বেশি, কখনো বৃষ্টি বেশি হয়। ক্লাইমেট চেঞ্জ এবং একটা ক্লাইমেট ভেরিয়েবিলিটি, এই ক্লাইমেট তো ফিক্স না, বা ওয়েদার তো কোনো ফিক্স না, এটা আপ অ্যান্ড ডাউন আছে। বাংলাদেশের ইতিহাসে আমাদের যে সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড হচ্ছে 45.1 ডিগ্রি, সম্ভবত এটা 1972 সালে মে মাসে এটা রাজশাহীতে হয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত এই রেকর্ড কিন্তু ভাঙে না, এবং ওই সময়গুলোতে 44 ডিগ্রিতে নর্মাল তাপমাত্রা ছিল। আমি কি বলবো যে ক্লাইমেট চেঞ্জ বা এই জিনিসগুলো হতে হবে, এখন অতীতে হয়েছে, এখন হতে সামনের দিকে হবে, মানে আর কি ক্লাইমেট ভেরিয়েবিলিটি। আবহাওয়াবিদরা বলছেন, এবার অঞ্চলভেদে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হবে, এরপরই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষাকাল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।